নির্বাচন কমিশনকে কলঙ্কমুক্ত করতে ভালো ভোটের বিকল্প নেই বলেন ইসি আনোয়ারুল। সুষ্ঠু ভোট আয়োজনে জিহাদ ঘোষণা। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ। ধর্ম ব্যবহার করে ভেদাভেদ সৃষ্টি ও নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে অভিযোগ মির্জা ফখরুলের। ভোটের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনই চ্যালেঞ্জ বললেন মঈন খান। আমাদের মা বোনদেরকে অন্যায়ভাবে তাদেরকে অত্যাচার করে নির্যাতন করে দান করে তাদেরকে হত্যা করা হয়েছিল। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক, আহত বেশ কয়েকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন। অনেক লোক মারধর করলো আর একটা লোক গুলি করে মাইরে ইলাইছে। আব্বুর প্রতি রাগা ছিলই, পরে লোকে আমার আব্বু সকালবেলা গেছে হেরে উনতে গুলি করছে। দুই সাজ্জাদের নিয়ন্ত্রণে চট্টগ্রামের আন্ডারওয়ার্ল্ড। রাজনৈতিক ছত্রছায়ায় সক্রিয় বিশাল বাহিনীর বিরুদ্ধে গেলে নিশ্চিত মৃত্যু। গুলি করে, যার পরিপ্রেক্ষিতে পথে চলাচল রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই আহত হইতে পারে। যেভাবে গুলি বর্ষণ করতেছে, মানুষের কোনো জানমালের কোনো নিরাপত্তা আসলে আমরা পাওয়া যাচ্ছে না। বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবরা টার্নেসের পদত্যাগ, পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সঙ্গে রয়েছি আমি মারফি রহমান। নির্বাচন কমিশন জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোট উপহার দিতে জিহাদ ঘোষণা করেছে। কুমিল্লায় এ মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ভোটের দায়িত্ব পালনে কর্মকর্তাদের চ্যালেঞ্জ নিরূপণ এবং উত্তরণের উপায় নিয়ে দিনব্যাপী কর্মশালায় যোগ দেন তিনি। এ সময় ইসি আনোয়ারুল বলেন, অতীতের কলঙ্ক মুছতে সুষ্ঠু ভোটের বিকল্প নেই। জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের ভবিষ্যৎ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে প্রভাব বা ভয়ভীতি পরিহার করে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান পুলিশ সহ সংশ্লিষ্ট সবাইকে। বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে, আসন্ন ত্রয়োদশ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই নির্বাচনের উপর নির্ভর করবে এদেশের ভবিষ্যৎ। ধর্ম ব্যবহার করে একটি চক্র ভেদাভেদ সৃষ্টি করছে, চেষ্টা করছে নির্বাচন বানচালের, এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানদের সাথে মতবিনিময় সভায় যোগ দেন মির্জা ফখরুল। বলেন, একটি পক্ষ ৭১-এর ত্যাগের কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। বিএনপি মহাসচিব আরো বলেন, লাখ লাখ মানুষের প্রাণের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। দেশের মানুষ যেমন ২৪কে ভুলতে পারবে না, তেমনি ৭১-কেও ভোলা যাবে না। সুপরিকল্পিতভাবে একটি চক্র পাকিস্তান হানাদার বাহিনীর সাথে একাত্মতা প্রকাশ করছে, যার মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারকে হত্যা করেছিল, তাদের সাথে এই দেশের মানুষ আপোষ করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। ওই ৭১-এ আমাদের লক্ষ লক্ষ মানুষ বাড়ি ঘর ছেড়ে পালিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছিল। ওই ৭১-এ আমাদের মা বোনদেরকে অন্যায়ভাবে তাদেরকে অত্যাচার করে নির্যাতন করেছিল, দান করে তাদেরকে হত্যা করা হয়েছিল। এই কথাগুলো তো আমরা ভুলতে পারি না। অবাধ নির্বাচনের মাধ্যমে সত্যিকারের গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করাই এখন চ্যালেঞ্জ, এই মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। দুপুরে গুলশানে জাসাস এর অনুষ্ঠানে এই কথা জানান তিনি। বলেন, ৩৬ জুলাই জনতার পুঞ্জীভূত ক্ষোভের বিস্ফোরণ ঘটেছিল। তারেক রহমান সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন।
শুধু ছাত্রদের কৃতিত্ব দিলে সঠিক বিশ্লেষণ হবে না বলেও জানান তিনি। বলেন 5ই আগস্ট একদিনে হয়নি, এর পেছনে রয়েছে সুদীর্ঘ আন্দোলনের ইতিহাস। প্রায় 43টি রাজনৈতিক দল বহু বছর ধরে বঞ্চনার বিরুদ্ধে লড়াই করেছে। গণতন্ত্রের জন্য আন্দোলন করতে গিয়ে হামলা, গায়েবী মামলা, নির্যাতন সবই সহ্য করতে হয়েছে। জাতীয়তাবাদী এই আন্দোলনে জাসাসের অনেক অবদান রয়েছে বলেও জানান ডক্টর মঈন খান। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি এই আন্দোলনটি পুরোপুরি তিনি আমাদের নেতৃত্ব দিয়েছিলেন সুদূর প্রায় 10,000 কিলোমিটার দূর থেকে। শিক্ষা, সংস্কৃতি, সমাজ ব্যক্তি রেখে কোনো দেশে রাজনীতি হতে পারে না। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশকে একটি অধিকার প্রতিষ্ঠিত হবে, যেখানে মানুষের যে মৌলিক অধিকার সেটা প্রতিষ্ঠিত হতে হবে, মানবাধিকার প্রতিষ্ঠিত হতে হবে। মুন্সিগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে 1 জন নিহত হয়েছে। আহত হয়েছে বেশ কয়েকজন। সকালে সদর উপজেলার চর ডুমুরিয়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আরিফ মীর চর ডুমুরিয়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায় আধিপত্য বিস্তার নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান মল্লিক এবং ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন গ্রুপের মধ্যে পূর্ববিরোধ ছিল। এরই জেরে সোমবার সকালে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় ককটেল বিস্ফোরণ এবং উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এতে আওলাদ গ্রুপের আরিফ মীর সহ আরও 1 জন গুলিবিদ্ধ হন। আহত হন বেশ কয়েকজন। তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এর আগে গত 3রা নভেম্বর দুপক্ষের সংঘর্ষে নিহত হন 1 জন। অনেক লোক মারধর করলো, আর একটা লোক গুলি করে মাইরে হিলাইছে, ওই লোকটা নিহত হয়ে গেছে। আব্বুর প্রতি রাগা ছিলই। পরে লোকে আমার আব্বু সকালবেলা গেছে, যাওয়ার পরে মুখ চোপা ধুইছে, তো বাথরুমে তাইছে, পরে হেরে উনতে গুলি করছে। এই বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরাফাত রায়হান সাকিব। সাকিব, বর্তমানে এলাকার পরিস্থিতি এখন কেমন দেখছেন, আর সংঘর্ষে জড়িতদের ধরার বিষয়ে পুলিশ কি বলছে জানাবেন সব মিলিয়ে। মারফি, এই মুহূর্তে আমি নিহত যে আরিফ মীর তার বাড়িতে রয়েছি এবং বাড়িতে কিন্তু একটি বেদনা বিদুর বিষাদকর পরিস্থিতি তৈরি হয়েছে এবং আমরা পাচ্ছি যে নিহতের যে পরিবার তারা কিন্তু আহাজারি আর্তনাদে বারবার ভেঙে পড়ছে এবং একই সাথে কিন্তু এই এলাকাতে আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু রয়েছে, বিশেষ করে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের যে সদস্যরা তাদেরকে আমরা তাদের তৎপরতা দেখছি এবং একই সাথে কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু পুলিশেরও তৎপরতা কিন্তু আমরা দেখেছি এবং এলাকার এই মুহূর্তে অবস্থা হচ্ছে যে একেবারে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, কারণ সকাল থেকে যে সংঘর্ষ দফায় দফায় সেটি কখন হয় সেটি নিয়ে কিন্তু একটি শঙ্কার মধ্যে রয়েছে এলাকাবাসী, তেমনটি তারা বলছেন। এবং আমরা নিহতের পরিবারের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি বলছিলেন যে দীর্ঘদিন ধরে যে আউটের সাথে সংঘর্ষ এবং একটি বিরোধ চলছিল, সেই ঘটনা থেকে কিন্তু আজকে এই এবং একটি আধিপত্য বিরোধ চলছিল, সেই ঘটনা থেকে কিন্তু আজকে এই দেখা যাচ্ছে যে সংঘাত এবং প্রাণহানির ঘটনাটি ঘটেছে এবং সেই ঘটনার পর কিন্তু এলাকায় উত্তপ্ত অবস্থা বিরাজ করছে এবং দফায় দফায় কিন্তু ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সব মিলিয়ে এলাকায় আসলে একটি শঙ্কার পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা একটু নিহত আরিফ মীরের যে স্ত্রী তার সাথে কথা বলতে চাই। আপনারা এই ঘটনায় কি দাবি করছে? দাবি করছি ওরা আমার স্বামীরে, ওরা দুজনে গুলি করছে, আর আমি বাচ্চা লই আমি কি করবো, আমি কেমনে খাবো, আমার দিন কেমনে যাইবো, গুলি করছে। হ্যাঁ, আমি ফাঁসি চাই, শালমে শাকামে ওরা গুলি করছে, কি আর নিবেন, আর আমি বাচ্চা লই কি করবো, এটা আমার সরকার থেকে। কথা বলছিলেন নিহত যে আরিফ মীরের স্ত্রী এবং আমরা দেখতে পাচ্ছি যে আরিফ মীরের যে সন্তান আমেনা এবং আরবি কিন্তু এখানে বসে আছে এবং তাদের কিন্তু ভবিষ্যৎ নিয়ে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে এই মুহূর্তে এবং এলাকায় পুলিশ কাজ করতে হবে। এখন পর্যন্ত ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি বলে আমাদেরকে পুলিশ জানিয়েছে এবং এই ঘটনায় আইনগত যে প্রক্রিয়া সেটি রয়েছে বলে আমাদেরকে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। মারফি। সাকিব, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে জানছিলাম সেখানকার পরিস্থিতি।
বড় সাজ্জাদ বিদেশে, ছোট সাজ্জাদ কারাগারে, অথচ চট্টগ্রামে আন্ডারওয়ার্ল্ডের অন্যতম নিয়ন্ত্রক এই দুই সাজ্জাদ গুরু শিষ্যের বিরুদ্ধে গেলেই নিশ্চিত মৃত্যু, যার সর্বশেষ প্রমাণ সারওয়ার বাবলা হত্যাকাণ্ড। অন্ধকার জগতে এখন তাদের একচ্ছত্র আধিপত্য, আছে রাজনৈতিক ছত্রছায়া, অস্ত্রভাণ্ডার ও বিশাল বাহিনী, যারা শহর এবং বিভিন্ন উপজেলায় সক্রিয়। চালিতাতুলি এলাকার সাজ্জাদ আলী খান ৯০-এর দশকের আলোচিত দুর্ধর্ষ শীর্ষ সন্ত্রাসী, বেশি পরিচিতি শিবির ক্যাডার সাজ্জাদ হিসেবে। ২০০০ সালে বদধারাটে আলোচিত 8 মার্ডার মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত। পালিয়ে প্রথমে দুবাই, পরে ভারতে গিয়ে সংসার পাতেন। সাজ্জাদকে ধরতে ইন্টারপোলের রেড নোটিশ জারি আছে এখনো। সরওয়ার বাবলা ও নুরুন নবী ম্যাক্সন ছিলেন সাজ্জাদের শিষ্য। ২০১১ সালে অস্ত্রসহ গ্রেপ্তার হন দুজনেই। ২০১৭ সালে মুক্তি পেয়ে চলে যান কাতারে। সেখানেও জেল খাটা বাবলাকে দেশে ফেরত পাঠালে ২০২০ সালে বিমানবন্দরে গ্রেপ্তার হন। ৪ বছর জেল খেটে বের হয়ে ২০২৪ সালের ২৭ জুলাই আবার গ্রেপ্তার হন বাবলা। ৫ আগস্টের পর জামিনে মুক্তি পান। বিদেশে অবস্থানরত সাজ্জাদের সাথে বিরোধের জেরে আলাদা বাহিনী গড়েছিলেন সরওয়ার বাবলা। তখন সাজ্জাদের সেকেন্ড ইন কমান্ড হন ছোট সাজ্জাদ ওরফে বুড়ির নাতি। শুরু হয় দুই গ্রুপের আধিপত্যের লড়াই। ২০২২ সালে ভারতে ম্যাক্সনের রহস্যজনক মৃত্যু হলে বাবলা একা হয়ে পড়েন। গত ১৫ মার্চ ঢাকা থেকে ছোট সাজ্জাদ ধরা পড়ার নেপথ্যে বাবলাকে দায়ী করেন তার সহযোগীরা। এরপর দুদফা বাবলাকে গুলি করে হত্যা চেষ্টা ব্যর্থ হলে গত ৫ নভেম্বর তৃতীয়বারে এসে সফল হয় খুনিরা। বড় সাজ্জাদ ভারতে, ছোট সাজ্জাদ জেলে, কিন্তু চট্টগ্রামের অপরাধ জগতে সক্রিয় তাদের বাহিনী। বিশেষ করে রায়হান, ইমন, খোরশেদের নাম আসছে সাম্প্রতিক একাধিক হত্যাকাণ্ডের ঘটনায়। হুমকির কয়েকটি ফোনালাপও ফাঁস হয়েছে। সন্ত্রাসীদের প্রত্যেককে সবসময় দেখা গেছে যখন যে দল ক্ষমতায় সে দলের নেতাদের ছত্রছায়ায়। এগুলো একেবারে সুপরিকল্পিত হত্যাকাণ্ড। এটা জেলখানার ভিতর থেকে পরিকল্পনা হইতে পারে, দেশের বাইরে থেকেও হতে পারে। এগুলো খতিয়ে দেখে পুলিশের জন্য, র্যাবের জন্য কোনো বিষয় নয়। তাদের কাছে এগুলো ফাইল আছে, তারা জানে কোত্থেকে কারা এই ঘটনা ঘটাচ্ছে। শিল্প, কলকারখানা, ব্যবসা প্রতিষ্ঠান, বাস ও টেম্পো স্ট্যান্ড, বালু মহালে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, এলাকায় আধিপত্য, এসব নিয়েই আন্ডারওয়ার্ল্ডের এই দুই গ্রুপের বিরোধ। চট্টগ্রাম শহরের বাইরে রাউজান, ফটিকছড়ি, হাটাজারিতেও তাদের বাহিনী সক্রিয়। তারা কি পরিমাণ দুর্বিনীত হয়েছে, কি পরিমাণ অদম্য হয়েছে, দুঃসাহসী হয়েছে, তারা প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশ সরকারকে চুল পরিমাণ কেয়ারই করছে না। এই ফ্রাঙ্কেনস্টাইনগুলোকে কিন্তু বানিয়েছে কারা? এই দলগুলোই বানিয়েছে। দুই গ্রুপের আধিপত্যের লড়াই প্রকাশ্যে অস্ত্রবাজি ও দ্বন্দ্ব সংঘাতের জেরে ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। এরা এলিভাতারি গুলি করে, যার পরিপ্রেক্ষিতে পথে চলাচল রিক্সাওয়ালা থেকে শুরু করে সবাই আহত হইতে পারে, যে কেউ গুলিবিদ্ধ হইতে পারে। এখানে সেখানে যেভাবে গুলি বর্ষণ করতেছে, মানুষের কোনো জানমালের কোনো নিরাপত্তা আসলে আমরা পাওয়া যাচ্ছে না। ওরা কেন অস্ত্র নিয়ে এভাবে ওপেনের তারা গুলি করবে? এটা একটা আইন শৃঙ্খলার বা রক্ষা বাহিনীর একটা মানে নিরাপত্তা দেওয়ার খুবই একটা দরকার। তবে পুলিশের দাবি ভিন্ন। এগুলো হচ্ছে গুপ্ত ঘাতক এবং এগুলো বেশিরভাগই আমি মনে করি হায়ার্ড কিলার। এদের কোনো দলীয় কোনো আদর্শগত অবস্থা, এগুলো হায়ার্ড কিলার। এদেরকে গ্রেপ্তার করাটা সময়ের ব্যাপার মাত্র। আর এদের যে দলের যে প্রধান, সেগুলো তো কেউ বিদেশে আছে, কেউ জেলের ভিতরে আছে, ছত্রভঙ্গ অবস্থায় আছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাজধানী ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে দুর্বৃত্তদের গুলিতে তারিফ সাইফ মামুন নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। কলেজের সামনে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায় সকাল 11টার দিকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের সামনের রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছেন মামুন। কিছুক্ষণ পরে মাস্ক ও ক্যাপ পরা দুজন দুর্বৃত্ত তাকে উদ্দেশ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। প্রধান সড়ক থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেও রেহাই পায়নি মামুন। পরিচয়পত্র থেকে জানা যায় নিহতের বাবার নাম SM ইকবাল। তার বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনি এলাকায়। স্থানীয়রা তাকে প্রথমে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ এবং পরে ঢামেকে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, একই সাথে দুর্বৃত্তদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।
দশম গ্রেড সহ 3 দফা দাবি আদায় এবং শাহবাগে পুলিশি হামলার প্রতিবাদে আজও অবস্থান কর্মসূচি পালন করছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কেন্দ্রের শহীদ মিনার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। সরকারের আশ্বাসে তো গতরাতে কর্মবিরতি স্থগিত করা হয়েছিল, তাহলে আজ শহীদ মিনারে কি কার্যক্রম চলছে? মারফি, যেমনটা বলছিলেন আপনিও যে গতকালই কিন্তু প্রজ্ঞাপন জারি করে এই আন্দোলন মোটামুটি আপাতত স্থগিত রাখা হয়েছিল, যেহেতু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে আশ্বাস জানানো হয়েছিল শিক্ষকদেরকে তাদের যে দাবিগুলো ছিল 3 দফা যে দাবি মোটা দাগে সেগুলো বাস্তবায়নের জন্য। তবে গতকাল মধ্যরাতে কিন্তু সেই সিদ্ধান্ত বদল হয়। যদিও শহীদ মিনারের অবস্থান কর্মসূচি চলবে সেরকম কথাই তারা বলেছিলেন প্রথমে। আমরা আজকেও দেখতে পাচ্ছি যে সমস্ত কর্মসূচি আছে সেগুলো চলছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে যারা শিক্ষক আছেন তারা তাদের দাবিগুলো জানাচ্ছেন। তবে যেহেতু শিক্ষকরা আসলে গতকাল জানিয়েছিলেন যে তাদের আন্দোলন মোটামুটি স্থগিত করা হবে, যেহেতু গণশিক্ষা অধিদপ্তর থেকে আশ্বাস পাওয়া গেছে এবং একই সঙ্গে আজকে আন্তঃমন্ত্রণালয়ের বৈঠক হওয়ার কথা এবং সেখানেও চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা। তারা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষাও করছেন যে আসলে কি সিদ্ধান্ত আসে। তবে এরই মধ্যে আসলে গতকাল প্রায় মধ্যরাতের দিকে মূল যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বদল হয়। কয়েকজন শিক্ষকের সঙ্গে আমরা কথা বলতে চাই। আচ্ছা, আপনাদের তো সিদ্ধান্ত হয়েছিল আন্দোলন স্থগিত করার জন্য, আজকে থেকে আবার কেন তাহলে শুরু হলো? আসলে কি আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা আসলে শুধু সম্মান চাই। আমাদের মনে করেন 2006 সালে আমার চাকুরি হয়েছে। এখন তো মনে করেন যদি 10ম গ্রেড পাই বেতন কিন্তু বাড়বে না, কিন্তু আমরা কর্মচারী রয়ে গেলাম। অনার্স মাস্টার্স করার পরে কর্মচারী হওয়ার জন্য তো আসিনি। আর আমরা একটু জানতে চাই যে আপনাদের আন্দোলন তো স্থগিত করা হয়েছিল, গতকালকে প্রজ্ঞাপন দিয়েছিলেন যে আপনারা কর্মবিরতি হয়তো দিবেন না, এরকম কিছু হয়েছিল কি? না, আমাদের আন্দোলন স্থগিত হয় নাই। আমাদের আন্দোলন চলমান। যতদিন পর্যন্ত আমাদের এই 10ম গ্রেডের প্রজ্ঞাপন না হবে ততদিন পর্যন্ত আমাদের কর্মবিরতিও চলবে, এই শহীদ মিনার অবস্থান কর্মসূচিও চলবে। আপনারা কি এখন পর্যন্ত কোনো আশ্বাস পেয়েছেন কিনা কারোর কাছ থেকে? গতকালকে মন্ত্রণালয়ে যে মিটিং হয়েছে সেই মিটিংয়ে আশ্বাস পেয়েছি, তবে সেই আশ্বাসে আমরা এখনও সন্তুষ্ট না, কারণ অর্থ মন্ত্রণালয়ের অর্থ সচিব কালকে 5টায় থাকার কথা ছিল, সে অন্য একটা প্রোগ্রামে যেন থাকতে পারে নাই। এই জন্য সে আজকে আবার বিকাল 5টায় সময় দিয়েছে। আমাদের নেতৃবৃন্দ আজকে বিকাল 5টায় সেখানে উপস্থিত থাকবে। জি, যেমনটা দেখছিলেন মারফি, যে আসলে শিক্ষকদের যে আন্দোলন সেটি কিন্তু চলছে এবং তারা বলছিলেন যে তাদের যে আন্দোলন সেটি দাবি না আদায় হওয়া পর্যন্তই চলবে এবং তারা এটাও বলছিলেন একই সঙ্গে যে অর্থ মন্ত্রণালয় থেকে শতভাগ বাস্তবায়নের আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আসলে কর্মবিরতি চালিয়ে যাবেন। ঐশী, আপনাকে ধন্যবাদ। 3টি ধার্য তারিখের পর সোমবার জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের শিক্ষার্থী আবু সাইদ হত্যার অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে 10ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এদিন সাক্ষ্য দেন আবু সাইদকে হত্যার প্রত্যক্ষদর্শী বেরোবির শিক্ষার্থী আকিব রেজা খান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য গ্রহণ হয়। সাক্ষ্যতে আবু সাইদকে হত্যার নির্মম বর্ণনা তুলে ধরেন তিনি। বলেন, গুলি লাগার পর আবু সাইদের বন্ধু আয়ান ও তার বন্ধু রওনকে তাকে বাঁচানোর চেষ্টা করেন। তখনও আবু সাইদকে নির্বিচারে গুলি করতে থাকে পুলিশ সদস্যরা। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ জুলাই অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে 5ম দিনের সাক্ষ্য দিলেন ডিএমপির ওয়্যারলেস অপারেটর কামরুল হাসান সহ 2 জন। এদিন শিক্ষার্থীদের উপর ডিএমপি কমিশনারের লেথাল উইপেন ব্যবহারের ওয়্যারলেস বার্তার রেকর্ডিং তুলে ধরা হয়। এখনও সন্ধান মেলেনি খুলনার রূপসা ঘাটের পন্টনের সাথে যাত্রীবাহী ট্রলারের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ হওয়া এক নারীসহ 2 জন। সকাল থেকে রূপসা নদীতে উদ্ধার অভিযান শুরু করেছে নৌবাহিনী, ফায়ার সার্ভিস ও কোস্ট গার্ডের ডুবুরি দল। নিখোঁজদের একজন খুলনার সন্ধানী ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিদুল হক মিঠু, অপরজনের পরিচয় মেলেনি। প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম রূপসা ঘাট থেকে ট্রলারটি অতিরিক্ত যাত্রী বোঝাই করে পূর্ব রূপসা ঘাটের দিকে যাচ্ছিল। পৌঁছানোর আগ মুহূর্তে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে পন্টনের
জোরে ধাক্কা দেয়। এতে বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। অনেকে সাঁতরে তীরে উঠলেও দুজন উঠতে পারেননি। ঘটনার পর থেকেই চলছে তল্লাশি। এই বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ আল এহসান। কিছুক্ষণ আগে আপনার সাথে এই বিষয়ে কথা হচ্ছিল, তো বর্তমান পরিস্থিতি কি? নিখোঁজদের মধ্যে কারো সন্ধান কি মিলল এবং উদ্ধারকারীরা এই অভিযানের ব্যাপারে কতটা আশাবাদী? মারফি, এখনো উদ্ধার অভিযান চলছে, নিখোঁজদের সন্ধান এখনো পাওয়া যায়নি। উদ্ধার অভিযান কোস্টগার্ড, নৌবাহিনী, তারপর ফায়ার সার্ভিসেস, সিভিল ডিফেন্স, তারা উদ্ধার অভিযান চালাচ্ছে। তাদের ডুবুরি দল এখনও তাদের উদ্ধার অভিযান কার্যক্রম পরিচালনা করছে। যে দুইজনের কথা বলা হচ্ছে, একজন হচ্ছে সন্ধানী ক্লিনিকের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিদুল হক। তার আত্মীয় স্বজনরা সবাই ঘাটে এসছেন, তারা উদ্বিগ্নতার সাথে অপেক্ষা করছেন তাদের জীবিত অথবা মৃত তারা যেন তাকে উদ্ধার করতে পারেন সেই প্রত্যাশা করছেন। অন্যদিকে যে নারী নিখোঁজের কথা বলা হচ্ছে, তার পরিচয় এখনো অজ্ঞাত রয়েছে। তার কিন্তু কেউ এখনো ক্লেম করেনি, কেউ এখনো অভিযোগ করেনি যে নারী আছে। কিন্তু ঘাটে যারা ছিলেন ওই সময়কার তারা বলছেন যে দুইজন পড়ে গেছেন এবং বেশ কয়েকজন পড়ে গিয়েছিলেন, তার মধ্যে দুইজনকে তারা উদ্ধার করতে পারেননি, একজন নারী রয়েছেন। সেইভাবেই উদ্ধার অভিযান চলছে। সব বাহিনী তাদের উদ্ধার অভিযান তৎপরতা অব্যাহত রেখেছে। ঘাটের একটা ব্যাপার সবসময় দেখে যে এখানে কিন্তু 25 থেকে 30 হাজার মানুষ সবসময় পার হয়। আমরাও দেখেছি যে পাল্টাপাল্টি অভিযোগ রয়েছে সবাই, যে কেউ বলেন যে মাঝিদের অবহেলা, কেউ বলেন যে যাত্রীদের অবহেলা। এইসব কারণে এরকম দুর্ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটে চলেছে এই ঘাটে। কিছুদিন আগেও কিন্তু এরকম একটা ঘটনায় একজন মারা গিয়েছিলেন ঠিক এই ঘাটে এবং পার্শ্ববর্তী জেলখানা ঘাটে। মারফি, ধন্যবাদ আপনাকে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের স্লোগান সংবলিত 1 লাখ গ্যাস বেলুন উড়িয়ে আইনশৃঙ্খলা বিঘ্ন করার পরিকল্পনার অভিযোগে 25 জনকে গ্রেপ্তার করেছে ডিবি। ডিএমপি নিউজ পোর্টালে তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় তারা রাজধানীতে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি সহ আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টা করছিল। এছাড়া 10 থেকে 12 নভেম্বর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার আশপাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্লোগান সংবলিত 1 লাখ গ্যাস বেলুন উড়ানোর পরিকল্পনা ছিল তাদের। ডিবির বিভিন্ন বিভাগ এই অভিযানে অংশ নেয়। ডিএমপি জানায় রাজধানীতে আইনশৃঙ্খলা রক্ষা, নাশকতা প্রতিরোধ ও শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ে নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মী। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় সম্পৃক্ততার অভিযোগ আনা হয়েছে। রাজধানীতে পৃথক দুটি স্থানে দুটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড হয়েছে। ভোর 5টার দিকে রাজধানীর গুলশানের শাহজাদপুরের বাসতলায় ভিক্টর ক্লাসিক বাসে আগুনের ঘটনা ঘটে। পরে সকাল 6:30টার দিকে মেরুল বাড্ডার আরমা মাজেদা মালিক টাওয়ারের সামনে আকাশ এন্টারপ্রাইজের একটি বাসে আগুন দেয়া হয়। আগুনে সম্পূর্ণ পুড়ে যায় বাস দুটি। তবে এসব ঘটনায় এখনও কোনো অভিযোগ করেনি বাস মালিক কর্তৃপক্ষ। ঘটনার পরপর রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়েছে পুড়ে যাওয়া বাস দুটি। এদিকে মিরপুরে গ্রামীণ ব্যাংকের সামনে, মোহাম্মদপুরে প্রবর্তনার শোরুম ও স্যার সৈয়দ রোডে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাজধানীতে একের পর এক নাশকতা চেষ্টার ঘটনায় ডিএমপির ডিসি মিডিয়া তালেবুর রহমান জানান প্রতিটি ঘটনার তদন্ত চলছে। সিসিটিভি ফুটেজ ককটেল বিস্ফোরণকারীদের দেখা যাচ্ছে। তাদের গ্রেপ্তার করা গেলে জানা যাবে এসব ঘটনার উদ্দেশ্য কি। ভোরে গ্রামীণ ব্যাংক সদর দপ্তর এবং মোহাম্মদপুরের শস্য প্রবর্তনায় এরকম দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বা কারা মোটরসাইকেল যোগে এসে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করে এবং সেগুলো বিস্ফোরিত হয়। আমরা এদের সাথে, এই ঘটনাগুলোর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি।
এদিকে মানিকগঞ্জে থেমে থাকা একটি স্কুল বাস এবং গাছে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায় রোববার সন্ধ্যা 7:30টার দিকে শিবালয় উপজেলার উথলি এলাকায় ফিলিং স্টেশনে পার্কিং করে রাখা মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একটি মিনি বাসে হঠাৎ আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এদিকে রাত 9টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের পুকুরিয়া এলাকায় রাস্তার পাশে একটি গাছেও আগুন জ্বলতে দেখা গেছে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। জনমনে আতঙ্ক ছড়াতে দুর্বৃত্তরা এমন ঘটনা ঘটিয়েছে বলে ধারণা পুলিশের। চট্টগ্রাম বন্দরকে আন্তর্জাতিক মানের করতে প্রয়োজন বিদেশি ব্যবস্থাপনা, এমনটা বলেছেন নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। সকালে পতেঙ্গা এলাকার লালদিয়া চর কন্টেইনার ইয়ার্ড উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা। এ সময় তিনি বলেন, বন্দরের ট্যারিফ বৃদ্ধির আগে সব স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করা হয়েছে। 32 একর জায়গার উপর কন্টেইনার টার্মিনালটি নির্মাণ করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, যার মধ্যে 14 একর জায়গায় ইয়ার্ড করা হয়েছে। ইয়ার্ডের ধারণ ক্ষমতা 10,000 একক কন্টেইনার। পরে বে টার্মিনাল এলাকায় পরিবহন টার্মিনাল উদ্বোধন করেন নৌ পরিবহন উপদেষ্টা। ই গেট করাতে আপনারা জানেন যে পার ট্রাক 2 থেকে 3 মিনিটের মধ্যে তারা ক্লিয়ার করে চলে যায়। এটা তো একটা বড় ধরনের সাফল্য শুধু বন্দর কর্তৃপক্ষের জন্য নয়, এটা একটা বড় ধরনের সাফল্য এই বন্দর পরিচালনার জন্য। এখানে অনেকক্ষণ ঘন্টার পর ঘন্টা ট্রাক দাঁড়িয়ে থাকতে আমি দেখেছি, সেখানে এখন 2 মিনিট 3 মিনিটের মধ্যে ট্রাক আসা যাওয়া করতে পারছে। পেঁয়াজের বাজারে স্বস্তি ফেরাতে আমদানির পরামর্শ দিচ্ছে ট্যারিফ কমিশন। 1 সপ্তাহের মধ্যে দাম না কমলে আমদানির অনুমোদনের কথা জানান বাণিজ্য উপদেষ্টাও। এদিকে বিদেশ থেকে পেঁয়াজ আনতে চান ব্যবসায়ীরাও। যোগাযোগ শুরু করেছে সরকারি দফতরে। পেঁয়াজের বাজারে অস্থিরতা চলছেই। 2 সপ্তাহের ব্যবধানে প্রতি কেজির দর স্পর্শ করে শতকের ঘর। পেঁয়াজের বাজার আসলে হঠাৎ করে অনেক বেশি, হঠাৎ করে এইভাবে দাম বেড়ে গেলে আমাদের তো মনে করেন যে ক্রয়ের মনে করেন সবসময় এটা আমাদের লাগে। আমরা গরিব মানুষ, পেঁয়াজের দাম যদি এত হতে থাকে আমরা কিনবো কিভাবে আর খাবো কিভাবে? হঠাৎ দাম বেশি হয়েছে, কামাই নাই রোজগার নাই, কিভাবে পেঁয়াজ কিনবো আমরা? দাম একটু কমালে ভালো হয়। কৃষক বলছেন এখন আর মজুদ নেই তাদের কাছে। অভিযোগ, এই সুযোগে মধ্যস্বত্বভোগীরা নিয়ন্ত্রণ করছে বাজার। আমি মুর কাটা লাগাইছি হচ্ছে 1 পাহে, এটা উঠবে আর মাস 10 পরে। আমরা কিনতেছি, আজকে ফিরছে কিনলাম 100 টাকা কেজি। বাজারে রপ্তানি কম, এই কারণে পেঁয়াজের দাম বাড়তে যাচ্ছে। চড়া দাম ভাবিয়ে তুলছে সরকারকেও। আমদানির মাধ্যমে বাজার স্থিতিশীল করার সুপারিশ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের। রোববার বাণিজ্য উপদেষ্টাও জানান, 1 সপ্তাহের মধ্যে দাম না কমলে অনুমোদন দেয়া হবে আমদানির। যদি বাজারের মূল্য আমরা দেখি প্রয়োজন অনুযায়ী না কমে, আমরা এই আমদানি অনুমোদন ইস্যু করে দিব। পেঁয়াজ আমদানিতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছেন ব্যবসায়ীরাও। আবেদন করেছেন 2800 জন আমদানিকারক। পেঁয়াজের বিষয়টা নিয়ে আমি অনেকবার আমদানিকারকদের চিঠি দিছি, অবগত করছি যে এটা হচ্ছে আমদানির টুকটাকটা চালু থাকলে কি হবে, দেশেরটা বাড়াবে, আমদানিও থাকবে। আগে থেকে যদি পারমিট দিত ওই 50 টাকা 40 টাকায় কেজি থাকতো, এই জন্য পেঁয়াজগুলো আমাদের শর্ট হয়ে যেত না। ওখান থেকে পেঁয়াজ 250 গাড়ি 100 গাড়ি প্রতিদিন আসতো। নির্দেশনা পেলে আমদানিতে সকল রকম সহায়তার আশ্বাস, উদ্ভিদ সঙ্গ নিরোধের। আমদানি শুরু হলে আমাদের যে কার্যক্রম, পেঁয়াজগুলো দ্রুততার সহিত খালাস করতে যে সহযোগিতা করা দরকার অফিসিয়ালভাবে, আমরা সেগুলো করব। সবশেষ 31 আগস্ট অল্প পরিসরে পেঁয়াজ আমদানি করা হয়েছিল। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। সম্প্রতি রাজধানীর ধানমন্ডি এলাকায় 5টি বিড়ালের চোখ নৃশংসভাবে খুবলে নেয়ার ঘটনায় দানা বাঁধছে নানান রহস্য। অনেকের মনে প্রশ্ন, ঢাকা শহরে কি তবে ঘুরে বেড়াচ্ছে কোনো সাইকোপ্যাথ, যে কোনো সময় যার টার্গেট হতে পারে নিরাপরাধ কেউ? বিশেষজ্ঞরা বলছেন, এটি সাইকোপ্যাথের কাজ হলে তার শঙ্কার কারণই বটে। আর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ঘটনার পূর্বাপর জানার চেষ্টা করছে পুলিশ। সুমাইয়া ঐশীর রিপোর্টে দেখুন এর বিস্তারিত। ক্যামেরায় ছিলেন রানা হোসেন। গত 30 নভেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত এই ধানমন্ডি লেকের তাকুয়া মসজিদ থেকে রবীন্দ্র সরোবরের যে অঞ্চলটা, এই অঞ্চলে 5টি বিড়ালকে পাওয়া যায় যাদের চোখ খুবলে নেয়া।
এ নিয়ে থানায় অভিযোগ হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। তবে প্রশ্ন হচ্ছে এই ঘটনার মোটিভ নিয়ে। এই জায়গাটায় শুয়ে ছিল, তখন ওর মানে খুব ক্লান্তর্বিতে ছিল, চোখটা উড়ানো ছিল। ধানমন্ডি লেকের পার্কিং এর দায়িত্বে আছেন আলামিন মুন্সি। দিন কয়েক আগে ওই বিড়ালগুলোর একটিকে নিজে উদ্ধার করেছিলেন তিনি। কিছু কিছু মনে করেন জানোয়ারের মতন কিছু কিছু লোক আছে এই যে সব কামকাজ করে। চোখ উপড়ে নেয়া 5 বিড়ালের মধ্যে ইনফেকশনের কারণে এরই মধ্যে মারা গেছে 2টি। রাজধানীর গুলশানের একটি পশু হাসপাতালে কয়েকদিন আগে আইসিইউতেও ছিল বিড়াল 2টি। চিকিৎসকরা বলছেন মৃত্যুর 4 থেকে 5 দিন আগে জোর করে চোখ তুলে নেয়ার আলামত পেয়েছেন তারা। আমরা যখন ক্লোজ অবজারভেশনে গেলাম দেখলাম যে হচ্ছে যেই জায়গাটা সেটা খুবই অ্যাব্রোথ্যাব্রোভাবে কাটা। মোর দ্যান 4 to 5 ডেজ এগো হচ্ছে এটা খোলা। বিড়ালের ঘটনা সামনে আসার পর মানববন্ধন করে একটি স্বেচ্ছাসেবী পশুপ্রেমী সংগঠন। তাদের সন্দেহ এটি কোনো সাইকোপ্যাথ বা বিশেষ উদ্দেশ্যে বড় কোনো চক্রের কাজ হতে পারে। ব্যাপারটা কোনো দুর্ঘটনা বা অনিচ্ছাকৃত না, যেটা আমার বিশ্বাস এটা কোনো সুপরিকল্পিত এবং কোনো একটি চক্র কোনো নির্দিষ্ট কারণে এটি করেছে। প্রাণীদের ওপর এই ধরনের আক্রমণ শাস্তিযোগ্য অপরাধ। প্রাণী কল্যাণ আইন 2019 বলছে এই ধরনের অপরাধের সর্বোচ্চ শাস্তি 2 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা। যদিও এমন মামলা বা শাস্তির কোনো নজির নেই এখন পর্যন্ত, তবে এবার ধানমন্ডির এই ঘটনায় একটি অভিযোগ দায়ের হয়েছে, যাতে বলা হয়েছে যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে এমন বিকারগ্রস্ত কর্মকাণ্ডের শিকার হতে পারে মানুষও। এর মধ্যে এর সিসিটিভি ফুটেজও সংগ্রহ করেছে পুলিশ। সাইকোপ্যাথের সংখ্যাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। আমরা কাজ করতেছি এটা আর কি বাইর করার চেষ্টা করতেছি। সিসিটিভিতে আমরা কিছু ফুটেজ পাইছি। অপরাধ বিজ্ঞানের ভাষায় সিরিয়াল কিলার বা সাইকোপ্যাথরা মানুষের ওপর হামলার আগে নিরীহ প্রাণীদের ওপর চালায় এমন নৃশংসতা। মনোবিজ্ঞানীদের সংখ্যা তেমন হলে সবার আগে এর শিকার হবে শিশুরা। যেহেতু অ্যানিম্যাল যারা তারা যেহেতু খুব একটা পাওয়ারলেস, তারা ঠিক সেভাবে তার সাথে ডিফেন্ড করতে পারবে না। এই অবজেক্টের ক্ষেত্রে হলো তারা তাদের এই নৃশংসতা করে মজা পায়। এ ধরনের যাদের চরিত্র অনেক ক্ষেত্রে তারা তাহলে যদি মানুষের ক্ষেত্রে টার্গেট করে প্রথমে কিন্তু শিশুদের ক্ষেত্রে টার্গেট করতে পারে। ঢাকা শহরে বর্তমান আর্থসামাজিক পরিবেশে মানসিক বিকার হওয়া অস্বাভাবিক নয়। তবে এমন একজন বিকারগ্রস্ত মানুষ যদি খোলা বাতাসে ঘুরে বেড়ায় তবে তার শঙ্কার কারণই বটে। অবশ্য এই শঙ্কা কতটুকু বাস্তব তা তদন্ত শেষ হলেই জানা যাবে। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পক্ষপাত দুষ্ট খবর প্রচার এবং ডোনাল্ড ট্রাম্পের ভাষণ সম্পাদনা ঘিরে বিতর্কের মুখে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি গাজা সহ আরও কয়েকটি ইস্যুতে সংবাদ প্রচারে পক্ষপাতিত্ব করেছে বলে অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে। এই সংক্রান্ত বিবিসির অভ্যন্তরীণ একটি নথি ফাঁস করেছে দ্য ডেইলি টেলিগ্রাফ। সমালোচনার জেরে পদত্যাগ করেছেন মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেভরা টার্নেস। ভুল স্বীকার করে বিবৃতিও দিয়েছেন তারা। Anyone you want, but I think right here we're going to walk down to the Capitol. এই সেই ভাষণ প্যানোরামা তথ্যচিত্রে ব্যবহারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের অংশবিশেষ জোড়া লাগিয়েছিল বিবিসি। গত বছর যুক্তরাষ্ট্রের নির্বাচনের 1 সপ্তাহ আগে প্রচার করা হয় প্রতিবেদনটি। ভাষণ সম্পাদনার পর অর্থ এমন দাঁড়ায় যে ট্রাম্প সবাইকে ক্যাপিটল হিলে যেতে বলেছিলেন এবং নিজেও সেখানে যুক্ত হয়ে লড়াই করবেন বলে জানিয়েছিলেন, যদিও আদতে শান্তিপূর্ণ বিক্ষোভের আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। গাজা সহ আরও কয়েকটি ইস্যুতেও পক্ষপাতমূলক সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে। আরেক ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ বিবিসির অভ্যন্তরীণ একটি নথি জোগাড় করে ফাঁস করে। এরপরে ওঠে সমালোচনার ঝড়। বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ করা হয় ব্রিটিশ গণমাধ্যমটির বিরুদ্ধে। নিজেদের ভুল স্বীকার করে যৌথ বিবৃতি দিয়েছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি এবং বার্তা প্রধান ডেভরা টার্নেস। তবে ব্যক্তিগতভাবে দায় স্বীকার করলেও কর্মীদের উদ্দেশ্যে লেখা চিঠিতে বলেছেন প্রাতিষ্ঠানিকভাবে বিবিসি পক্ষপাত দুষ্ট এমন অভিযোগ সঠিক নয়। ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে দ্য টেলিগ্রাফকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুর্নীতিগ্রস্ত সাংবাদিকদের চেহারা উন্মোচন করায় সাধুবাদ জানিয়েছেন তিনি। গত শুক্রবার হোয়াইট হাউসের নিয়মিত ব্রিফিংয়ে উঠেছিল বিবিসির বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গটি। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি শতভাগ ভুয়া খবর দেয় এমন অভিযোগ করেন মুখপাত্র ক্যারোলিন লেভিট। প্রোপাগান্ডা মেশিন বলেও আখ্যা দেন।
As the president stated, Dorothy Thurstrin, Jomuna News.